নমস্কার। খবরদার কথা নয়, দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে এলাম। সেটা হচ্ছে আগরতলা শহর থেকে 2 কিলোমিটার দূরে জয়পুর সীমান্ত যদি আমরা ধরি, আপনারা সবাই জানেন 71 সালের পর থেকে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন বাংলাদেশ হয়ে যাওয়ার সময় এই জায়গাটা সবচেয়ে বেশি সাহায্য করেছে এই বাংলাদেশ যুদ্ধের সময়। তারও আগে থেকে যারা ওই জায়গায় বসবাস করছে, পরবর্তী সময়ে আপনারা জানেন যে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে সীমান্ত যে ফেন্সিং সেটা দিয়ে দেওয়া হয়। তার ভেতরে চুক্তি অনুযায়ী, আইন অনুযায়ী ওই ফেন্সিংয়ের পশ্চিম দিকে যারা রয়েছেন তারা ভারতেরই নাগরিক, ভারতের ভোট আছে, তাদের ভোটাধিকার আছে, দীর্ঘদিন ওখানে বসবাস করছেন, ন্যূনতম অন্তত 70 বছর ধরে বসবাস করছেন, এমন মানুষও আছেন। অতি সম্প্রতি সেখানে দেখা যাচ্ছে যে এই যারা ফেন্সিংয়ের বাইরে যারা বসবাস করছেন, অল্প কিছু পরিবার, তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, সেখান থেকেই তারা তাদের নিজেদের জীবনযাপন করছেন পুরুষের পর পুরুষ। বংশানুক্রমে এই কাজ করার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে তাদের কাছে কোনো নোটিশ ছাড়াই ত্রিপুরা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর যেটা ছিল, এখন আপনারা জানেন এটা পর্ষদ হয়ে গেছে, ওরা তাদের ওখানকার বিদ্যুতের লাইন কেটে দেয়। সেটা জয়পুরের কথা বলছি। আরেকটা আছে কমলাসাগর বিধানসভা কেন্দ্রে। জয়পুর কিন্তু আমাদের 7 রামনগরের কেন্দ্র বিধানসভা। আর কমলাসাগরের ওখানে মতিনগর, সেটা নিয়েও আপনাদের বলবো একটু পরে। এখানে যাদের দেখছেন তারা সব জয়পুরের অংশে বসে আছেন, যারা আক্রান্ত হয়েছেন, অর্থাৎ তাদের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে যে কাঁটাতারের বেড়ার যে অংশে তারা থাকেন, যেখান দিয়ে তারা যাতায়াত করেন আগরতলা শহরের সঙ্গে, যেখানের সঙ্গে যোগাযোগ রাখেন, সেই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। কার হুকুম, কে দিল, কিচ্ছু ওনারা জানেন না। এবং বিদ্যুতের লাইন যে কেটে দেওয়া হলো সেই সম্পর্কে কোনো নোটিশও দেওয়া হয়নি, কেটে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন ওখানকার অনেক বয়স্ক, আপনারা দেখছেন, তারপরে অনেকে কম বয়সীরাও আছেন, যারা আক্রান্ত হয়েই আমাদের এখানে কথা বলার জন্য এসেছেন। তারা প্রতিকার চান। আপনার কি নাম? বাহার মিয়া। কি সমস্যা হয়েছে একটু কাছে এসে বলেন। আমরা তো এখানে 40 থেকে 50 বছর ধরে এখানে আছি। পার্মানেন্ট লাইন আমাদের আছে। তারা আমাদের কোনো নোটিশ না দিয়ে আজকে 20 তারিখ লাইনটা কেটে দিয়েছে। আমাদের আর মিটার টিটার কি আপনার? আমাদের মিটার কি এই পর্ষদই দিয়ে, মানে এই কর্পোরেশনই দিয়েছিল? এখন কথা হচ্ছে যে আপনি ওখানে যে বাড়িঘর আছে, আপনার সব কাগজপত্র আছে বাড়িঘরে? আচ্ছা, সব কিছু আছে। আচ্ছা, ভোটও দেন? আচ্ছা, ভেরি গুড। এখন কথা হচ্ছে যে কারা আপনাদের এই তুলে দেওয়ার কথা ধমক দিচ্ছে? কারা? আপাতত প্রশাসন না, আমাদের আমরা ওই দিকে চলে আসি। কোন দিকে চলে আসে? খুব দিকে চলে আসে। এসে যাবেন কোথায়? এই তো কথা, আমরা তো প্রশাসনকে জিজ্ঞেস করেননি এসে কোথায় যাবো? প্রশ্ন করার পরও তারা আপনারা ওই জায়গাটা ছেড়ে দিতে হবে কেন? পঞ্চায়েত তার কারণে ওইদিকে কোনো পরিবার থাকতে পারবে না। কারা থাকবে তাহলে এই জায়গায়? কিছু বলেনি? আপনারা কি, আপনারা তো ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষেই তো আপনাদের থাকতে হবে। আপনাদের আপাতত বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। আপনারা কি কোনো মানে আইনের আশ্রয় নেবেন বলে চিন্তা করছেন এখন? কি করবে, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই, আমরা আইনের আশ্রয়। আচ্ছা, আপনি কি বলছিলেন? আমাদের বিদ্যুৎ লাইন 20 তারিখ দুপুরবেলা কেটে দিয়েছে। কেন কেটে দিছে? কেন? আপনাদের বিল টিল তো ক্লিয়ার না? ক্লিয়ার, সব ক্লিয়ার আমাদের, কিন্তু আমাদের নোটিশ দেয় নাই, কোনো কিছু দেয় নাই। মিটারটিও নিয়ে আয় করছে ওই পারে। এবং বিএসএফ বলছে আমরা এখনো এখান থেকে গেছি না কেন, আমরা না দিলে গেট তো বন্ধ করে দিবে বিএসএফ, কালকে বলেছে। ওরা মেয়ের লেডিস কনস্টেবল বলেছে যে এখান থেকে তোমরা এখনো গেছো না কেন, কোম্পানি কমান্ডার বলেছে তোমরা এখনো গেছো না কেন, তোমাদের তো নোটিশে আয় পড়ছে গেট বন্ধ করার। আপনারা কি করবেন ভাবছেন এখন? এই জায়গাটা তো আপনাদেরই, কাগজপত্র সব আছে, সব আমাদের, সব। আমার বাড়িটা 100 বছর আগে। আচ্ছা, আমার দলিলটা আমার 100 বছর আগে
খতিয়ানটা আমার দাদার নামে, আলিম ভুইয়া। খতিয়ানটা 100 বছর আগে। আচ্ছা, দেখাইতেছি আপনাদের। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝেছি। এখন কথা হচ্ছে যে আপনারা আইনের আশ্রয় নেবেন। আর আপনাদের বাড়ি ওইখানে? এই যে খতিয়ানটা 100 বছর আগে। আচ্ছা, ঠিক আছে। কোথায় বাড়ি? কোথায়? জয়পুর। জয়পুর। কি হয়েছে, আপনার বাড়ি নিয়ে নিয়েছে? কারেন্টের বিল টিল সব কি ক্লিয়ার আছে তো? এখন আপনারা আইনের আশ্রয় নেবেন। আচ্ছা, কথা হচ্ছে যে এই যে কাঁটাতারের পশ্চিম দিকে তো আপনারা থাকেন, এটা একটা নির্ধারিত সময় পর্যন্ত গেটটা খোলা থাকে। গেটটা খোলা থাকে কটা থেকে কটা? 6টা থেকে? আপনি ওইখানে থাকেন? মানে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে আলটিমেটলি। বিকালে কতক্ষণ? বিকাল 2টো 3টা থেকে খোলা থাকে, মাঝেও বন্ধ করে। তো এই সময়গুলির ভেতরে যদি আপনারা গেটের এদিকে কোনো কারণে এসে থাকেন, তার ধান কি করে বন্ধ করে দিলে? বাচ্চা যখন স্কুল থেকে আসে দেয় না, ওদেরকে বলা হয়েছে যে দিদি ওদের কেন দেবো, এখন তো পারমিশন দেওয়া হয়নি কেউ যাওয়ার জন্য। বলেছি যে এই পারমিশন যে নেই, এটা কি আপনাদের জানানো হয়েছিল এর আগে যে এরকম আপনারা যেতে আসতে পারবেন না, এরকম কথা বলা হয়েছিল? তা আপনারা ওই টাইমে বেরোতেও পারেন না এই জায়গায়। এখন আপনারা কি চান? এখন আমরা কি করতে চাই, আমাদেরকে দেয় না। আমাদের ছেলে এক্সাম ছিল, এক্সাম তো দিতে পারবে না, লাইট অফ ছিল। আমাদের বাচ্চা তো পড়তে কিসের এক্সাম? মাধ্যমিক? না, ও তো ক্লাস 3-তে পড়েছে। আচ্ছা, পড়াশোনাও প্রায় বন্ধ। হ্যাঁ, বন্ধ। তারপর টাইম মতো গেট খুলে দেয়। আপনাদের এখানে জমি জমা আছে না? প্রত্যেকে ক্ষেত খামার করে খান ওখানে? হ্যাঁ। রাজ্য মন্ত্রিসভা বা বিধায়ক কাউকে কিছু বলেছেন আপনারা? জানিয়েছেন এই ঘটনাটা? সবাইকে বলা হয়েছে? কেউ কোনো বিদ্যুৎ দেওয়া হবে না? আমাদেরকে অর্ডার দিয়েছে। শুনেন, আমার ঘরে 3টা বাচ্চা আছে, 4টা বাচ্চা আছে। বাচ্চাদের কারণে আমি রাত্রে ঘুমাইতে না, বাচ্চা নাও ঘুমাইতে না, বাচ্চাটিও ঘুমাইতে না। হ্যাঁ, ওদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। একটা বাচ্চা হচ্ছে 3 মাস, আমি খুশি বলে সাপ দেখেন আমার বাচ্চা হয়েছে, পুরো গরু বাচ্চা হয়েছে 3 মাস হয়েছে। আমার 60 আপনার নতুন কত আছে গরু? আমাদের বলেছে আমাদের বাচ্চাটি লাগে রাত্রেবেলা ঘুমাইতে না, বাচ্চা নাও তোমাদের থেকে অনেক আমি ভালাই দেখে আমার জায়গা আমি কি মাছ নাই আমাদেরকে ডিএম বলেছে, ডিএম আমাদেরকে বলেছে হ্যাঁ তোমরা ওখানে যখন গেট বন্ধ থাকবে না তখন আপনি উঠে আসবে, তখন না পারবে উঠে আসতে, না কিছু করতে পারবে, এখানে বন্ধ হয়ে যাবে, একেবারে তালা দিয়ে যাবে। তখন কি করবেন আপনারা? বললাম যে আমরা তো আমাদের জায়গা নেই, এখান থেকে উঠে ওখানে যাবো। বললো জায়গা নেই, তাহলে আমরা কি করবো? জায়গা নেই, আগে ভাবতে পারছেন না ওখানে থাকার। এখানে কত পরিবার আপনারা আছেন? এখনো 20 পরিবার আছে। 20 পরিবার। এই যে এতক্ষণ যারা আপনারা শুনলেন, প্রত্যেকে কিন্তু ভারতবাসী। অনেক বড় বড় কথা হয় বিধানসভায় দাঁড়িয়ে, দেখবেন অনেক বড় বড় কথা হচ্ছে। সরকার পক্ষ, বিরোধী পক্ষ, প্রত্যেকে সবাই মানুষের জন্য তাদের প্রাণ কাঁদতে কাঁদতে অবস্থা কাহিল একদম। এই মুহূর্তে যে আক্রান্তদের পাশে এসে দাঁড়াতে হবে, তার মাথা দিয়েও কিচ্ছু নেই। যদি পরশুদিন ভোট হয় তাহলে দেখবেন অনেকে থাকতো এই মুহূর্তে, আমার ধারণা সেটা। যদি এরা ভারতবাসী হয়ে থাকেন, তাদের প্রমাণ করার দায়িত্ব তাদের। তারা ভোটও দেন, প্রত্যেকেই জানেন। 70 একজন তো দেখালেন 100 বছরের কাগজপত্র। এই জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদের ভিটে মাটি ছেড়ে আসবেন কেন? যে জায়গায় ওরা আছেন, নিরাপত্তা ব্যবস্থার জন্য যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, এই কাঁটাতারের বেড়া দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা কিভাবে যাতায়াত করবেন তার একটা নির্ধারিত আইন আছে, নির্ধারিত সূচি আছে। সেটা তো তারা আপত্তি করেননি। এখন তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন? এই তুলে দেওয়ার পেছনে কারণটা কি? কারা এর পেছনে মদত দিচ্ছেন? তারা সেটা ব্যাপারে কিচ্ছুই জানেন না। কোনো রকম নোটিশ ছাড়া তাদের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। এই যে পরিপ্রেক্ষিত,
এর পরিপ্রেক্ষিতে খবরদার কথা নয়, ওদের পাশে আছেন। আমরা এর শেষ পর্যন্ত দেখব, আইন মাফিক যা হবে সেটাই বিচার্য বিষয় হবে। আমি মতিনগর সম্পর্কে আপনাদের একটু পরে জানাবো। সংক্ষেপে যেটা বলার, সেখানে কিন্তু বিদ্যুতের লাইন কাটতে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রসঙ্গে বলি, জয়পুরের যে জায়গাটার ঘটনাটা বলছি, এখানে প্রায় 20 পরিবার আছে, খুব বেশি পরিবার নেই। রাজ্য সরকারকে যদি সেখানে ব্যবস্থা নিতে হয়, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আইন মাফিক যদি ব্যবস্থা নিতে হয়, দীর্ঘদিনের বসবাসকারী মানুষদের প্রয়োজনীয় পুনর্বাসন অবশ্যই দিতে হবে, কারণ এরা ভারতবাসী। মতিনগরের কথা বলছিলাম, সেখানে বিদ্যুতের লাইন কেটে দেওয়ার জন্য গিয়েছিলেন। সেখানে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা গতকাল বিকেল 3টের সময় ওখানে যান। তার হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিদ্যুতের লাইনটি কেটে দেওয়া হয়নি। তবে আমাদের কাছে তথ্য, আগামী 2-1 দিনের ভিতরে এই কাজটা সমাধা করবে। এত তাড়াহুড়ো কেন? কি এমন প্রয়োজন হয়ে পড়ল যে এই জায়গাটাকেই রক্ষা করতে হবে এবং তাদের কাছ থেকে তাদের বসত বাড়ি কেড়ে নিতে হবে? এবার চলুন মতিনগরেরও কি বলছেন সেটা জানি। চলে এলাম মতিনগর থেকে যারা এসেছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরাও ওখানে যাব, খুব শীঘ্রই সেখানে যাব, দুটো জায়গাতেই যাব, জয়পুরেও যাব, মতিনগরও যাব। তার আগে যে ঘটনাটা সেটা জানি রাখি। একটু আগে জয়পুরের ঘটনাটা বললাম, প্রায় একই রকম বিষয়। মতিনগরে হয়তো সংখ্যাটা একটু বেশি, পরিবারের সংখ্যা। গতকাল একই ধরনের ঘটনা, গত কয়েকদিন ধরেই চলছে বিষয়টা। তাদের ওখান থেকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাদের বিদ্যুতের লাইন কেটে দেওয়ার চেষ্টা হয়েছিল, ইত্যাদি বিষয়গুলি আছে। আপনাদের এখান থেকে কারা আক্রান্ত হয়েছেন বেশি? সবাই? কটা পরিবার আছে এখানে? 90খানা পরিবার আছে এখানে। কতদিন ধরে বসবাস করছেন? হ্যাঁ, 500 লোকের বসবাস আমরা। টোটাল 500 জন মানুষ। আপনারা তো মানে ভোটাধিকারও আছে এখানে। আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। একটা মানে কাঁটাতারের বেড়ার ওই পারে কাঁটাতারের বেড়াটা যখন হয় তখন তো কি তো এখানে। এমনি আপনাদের পরিবারের কত 7 পুরুষ ধরে এখানে আছেন? অনেক বছর, 200-300 বছর আমরা জানা নেই। আচ্ছা দাদা আচ্ছা, অনেক দিন ধরে এখানে। এই হঠাৎ করে এই বিষয়টা এলো কি করে? হঠাৎ করে তো আমরা তো জানি না বেশি। হঠাৎ করে নোটিশ একটা সারাই আমরা বিদ্যুৎ লাইন কাটার জন্য আইছে, আমরা ওরাতে নোটিশ। ও মানে বিদ্যুতের লাইন কাটার আগে কোনো নোটিশ টোটিশ নেই? কিছু দিছে না, বাহ, ডাইরেক্ট মানে জোর জুলুম করে কিভাবে আমরা হয়রানি করবো, এই কারণে আমরা স্যারের কাছে আইছি। এবং জায়গা জায়গা এটা সাংবাদিকের প্রেসে হইতেছে। হ্যাঁ, তো এখন আপনার কাছে আইছি, আপনার একটা ভালো একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। কালকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা গেছিলেন আপনাদের এখানে, যাওয়ার পরে হ্যাঁ জিতেন চৌধুরী গেছিলেন, কি বললেন? তিনি বলছে যে এরকম আসমোকাভাবে একটা বিদ্যুতের পরিষেবা থেকে বঞ্চিত করে দেবো। বর্ডার ওই পাশে যারা আমরা বসবাসকারী, তারা ভারত সরকারের কোনো অনুদানে আমরা হইতেছি না। জল, গ্যাস, বিভিন্ন স্কিমের থেকে আমরা বঞ্চিত, স্কুল, কলেজ, সমস্ত হসপিটাল থেকে। এখানে শুধু আসেই সরকারের যে পরিষেবা, শুধু বিদ্যুৎ। হঠাৎ করে বিএসএফের চালাহির থেকে চালা চতুরে থেকে বিপুলনগরের যে বিদ্যুৎ অফিসের যে এসডু আছে, তাদেরকে নিয়ে একটা টিম নিয়ে আমরা পিএস দিয়ে সেটা আসমোকাভাবে তারা জোরপূর্বকভাবে আমাদের লাইনগুলো কেটে যেতে গেছে। তো আমরা সারা গ্রামবাসী একতাবদ্ধ হই এবং তাদেরকে আমরা প্রশ্ন করি। এবং এলাকার যারা আমরা সুসম্পন্ন বুদ্ধিমান আছে, তারা বিভিন্ন এলাকার মধ্যে ফোন করে আমাদের সুদীপ রায় বর্মনে ফোন করছে, জিতিন চৌধুরী ডিএমকে ফোন করছে, যেই যার জায়গার থেকে যে হেল্প করার চেষ্টা করছে। করার পরে বিদ্যুৎ পরিষেবাটা তারা বন্ধ করছে। তখন আমতলী পিএসের যেই ভারপ্রাপ্ত আছে বড়বাবু, তিনি বলছে যে তোমাদেরকে এই সময়টা দেওয়া হইলো, আগামী 1 তারিখে লাইন কেটে হবে। 1 তারিখের পর লাইন কেটে। কেন লাইনটা কাটতে হবে? জিজ্ঞাসা করছি কেন আমরা ওদের নোটিশ না, নোটিশ হলো কেন? একটা কারণে তো লাইনটা কাটবে। বলতেছে না, তারা বলতেছে শুধু তারা এই উপরের অর্ডার একজনকে বিএসএফ এর কোম্পানির অর্ডার, আর একজনকে এইটুর অর্ডার। আপনাদের কি কাঁটাতারের বেড়ার এখান থেকে উচ্ছেদের কোনো নোটিশ টোটিশ গেছে? কিছু নাই। কি এরকম চেষ্টা আছে এরকম বলে মনে হয়? কেন আপনাদের তারা কি আপনাদের অপরাধ? তারা চেষ্টা কেমন চলছে? তারা দিন রাত 24 ঘন্টায় আমাদের যে আশারাও আছে এর মধ্যে হয়রানি করে, বহাবদ্ধ করে, রাবিশ গালাগালাজ করে। হ্যাঁ, তারা বাড়িঘরের মধ্যে বিক্রি করে বিএসএফরা। হ্যাঁ, এটা আমরা কয়েকবার করে থানা তো আমরা কেস করতাম গেছি। হ্যাঁ, তারা বলছে যে এখনের একটা স্থিতিত অবস্থার মধ্যে আসো। ওই অলোক পাটোয়ারি এখন কোম্পানি কমান্ডার আছে, অলোক ত্রিপাঠী কোম্পানি কমান্ডার, তাই নিয়ে আছে সাবিনী সরকার। তো তার বিরুদ্ধে তারা যত আপনারা অ্যাকশন করতে গেছে, তার বিরুদ্ধে আপনারা কেসটা করেন,
তাইলে তারা আবার উঠে যাবো, আমরা দিয়েছি আমাদের কেসটা নিচ্ছে না, আমরা লিখিত পেপার লয়ে রাখছি। এই বিষয়টা সবটা মিলিয়ে দিলে তারা আমরা আজকে 2007 সালে যে সময় গেটটা লাগে, আমাদের বর্ডার ফেন্সিনের যে গেটটা লাগে মতিনগরের মধ্যে 98 গেট, এই গেটের মধ্যে বিএসএফের আইজি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তৎকালীন সময় ছিল, হ্যাঁ MS ভট্টাচার্য, মধুসূদন ভট্টাচার্য, তিনি আমাদেরকে MLA দুন পঞ্চায়েত বিএসএফের আইজি সেই কমান্ডেন্টগুলো একখানে একত্রিত এসে আমাদের গ্রামবাসীর লোকে কনফার্মাইজ করে যে যেহেতু আমরা জিরুলেনের তার কাটারা 150 পদের ভিতরে দেওয়া আন্তর্জাতিক পর্যায়ে এটা আইন ফাঁস হয়েছে, যেহেতু আমরা 500 পদের ভিতরে দিয়েছি, তোমরা এখন প্রায় 40 পরিবার ক্ষতিগ্রস্ত হইবা, তাইলে আমরা মর্নিং আর্লি মর্নিং টু ইভিনিং আমরা সকাল 6টা থেকে 8টা অবধি খোলা রাখবো, এমন রাখছে খোলা রাত্রে 8টা, সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। রাত্রি ইমার্জেন্সি আমরা ছেড়ে দেওয়া হয়েছে। এখন করোনা কালের পর থেকে আমরা 5:30 থেকে 2.5 ঘন্টা একটা দিচ্ছে, একটা তো এভাবে বিভিন্ন আমরা হয়রানি করতেছে। বিএসএফের এখন যে সিও আছে, ফটিক স্যারের সিও আছে, শালবাগানের সিও আছে, তার সঙ্গে আমরা কথা কইছি। কথা কওয়ার পরে তারা কইলেন যে এই ঘটনা আমাদের দোয়ানটা করতেছে, আমরা সঙ্গে অন্যায় অত্যাচার করতেছে, অনার্থক গ্যাসেরা বাড়ি ঘরে দাঁড়াইতে, অফিসে আমার দাঁড়াইতে, তারপরে মানুষের অনার্থক মানে দাওয়া করে, মহিলার হাত তুলে কুপ্রস্তাব করে, এরকমভাবে আমরা বারবার করার চেষ্টা করছি। এবং তাদের সামনে সিওর সঙ্গে যে সময় আমরা কথা কই, সেই সময় কোম্পানি কমান্ডার সাথে ছিল, ওয়ার্ড মেম্বার ছিল, আমরা সামনাসামনি তাদেরকে প্রয়োগ করে দিচ্ছি। তারা যে অন্যায় অত্যাচার আমাদের নিপীড়িত আমরা যে প্রশাসন করতেছে এবারে গালিগুলো প্রথম রাবিশ গালিগুলো করতেছে, হ্যাঁ গতকালকে আমাদেরকে রাবিশ গালিগালাজ করছে, তারা ডিউটি ছিল, হ্যাঁ গত তারিখ ছিল 29 তারিখে ছিল। 29 তারিখে যে বিহালের ডিউটি আছে, দুপুরের পরে যে ডিউটি আছে, সেই ডিউটির মধ্যে একজন মহিলা কনস্টেবল আছে, মানে গালিগালাজ হতো, আমি প্রতিবাদ করছি। জিতেন বাবু সেই সময় সে ওইখানে স্পটে ছিল, অন দ্য স্পট ছিল, তাই কথাবার্তা করতে হবে। তো মানে আমি বিরোধী দলনেতা কি বললেন? বিরোধী দলকে আশ্বস্ত করতে যে না এরকমভাবে আশঙ্কাভাবে বিদ্যুতের লাইন কাটলে হবে না, এটা আমরা উচ্চতরভাবে আমরা কেন্দ্রীয়ভাবে আমরা তারা কেন্দ্রের দোয়াই দিয়ে আছে, কেন্দ্রের অর্ডার আমরা কেন্দ্রীয় পর্যায়ে আমরা এটা আলোচনা করবো। এটা অন্যায়ভাবে, এটা শব্দ অযৌক্তিক, এটা অন্যায়, এই অন্যায় নিন্দা আমরা করি, হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে আমরা থাম। স্থানীয় বিধায়ক ছিলেন, দেখা টাকা করেছে আপনাদের সঙ্গে? তখন স্পটে নাই, দিল্লিতে আছে। দিল্লিতে আছেন? তাহলে তো ওইখান থেকেই কথা বলতে পারেন। আজকে মন্ডল প্রেসিডেন্ট গেছে না, এখন আজকে গেছে, গিয়ে আমরা আশ্বস্ত করেছে যে লাইনগুলো কাটা হইতো না, হ্যাঁ তোমরা থাকো। আমি এমএলএর সঙ্গে স্থানীয় বিধায়কের সঙ্গে কথা কয়া, কমল শহরের যে বিধায়ক আছে তাহলে অন্তর মহাদেশ কথা কয়েছে, লাইনগুলো কাটতো না, আমরা আশ্বস্ত করেছি। কত পরিবার বললেন? 91 পরিবার আছে, প্রায় 500 মানুষ। 500 মানুষের উপরে শুনলেন, প্রত্যেকের কথাই শুনলেন। আমাদের নতুন করে আর কিছু বলার নেই। এই মতিনগরে যারা বসবাস করছেন দীর্ঘদিন ধরে, শতবর্ষ পুরনো, এই সমস্ত মানুষদের ওখান থেকে তাদের ধারণা, ওখান থেকে তাদের উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে। জনপ্রতিনিধিরা, বিরোধী দলনেতাই বলুন আর সরকার পক্ষের প্রতিনিধিরাই বলুন, তারা তাদের আশ্বস্ত করেছেন যে না, এই অবস্থায় তাদের ওখান থেকে উচ্ছেদ করা হবে না, বিদ্যুতের লাইন কাটা হবে না। যদি এটা হয়, এটা যদি না হয়, বিদ্যুতের লাইন যদি তারা যদি সুস্থিরভাবে বসবাস করতে পারেন, তাহলে তো কারোরই কোনো আপত্তি থাকবে না। আমরা কেন আপনাদের জন্য কথা বলতে যাব? প্রয়োজনই নেই। যদি তাদের উপরে আঘাত আসে, তাদের পাশে খবরদার কথা নয় রয়েছে। আমরা যাওয়ার অনুষ্ঠান শেষ করার আগে বলি যে এই ধরনের ঘটনা, এরা সব প্রত্যেকে কিন্তু ভারতবাসীদের নিয়ে তাদের স্বচ্ছভাবে জীবনযাপন করার পথে কেউ যাতে বাধার সৃষ্টি না করে, তার জন্য অনেক বড় বড় বক্তৃতাও শোনেন, দীর্ঘক্ষণ বক্তৃতা শোনেন, ক্ল্যাপও দেন, সব কিছুই আছে, হাততালিও দেন। এদের কথা ভাববেটাকে, তখন হাততালিটাই কোথায় থাকে না, দুটো হাতই পকেটে ঢোকানো থাকে। সে যাই হোক, আমরা সমস্ত বিষয়টার উপর নজর রাখছি। পরবর্তী সময়ে এই নিয়ে আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হবে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।